সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল 11 জুনের দিকে তাকিয়ে সরকারি চাকরিজীবীরা। এদিকে ফয়সাল আলমগীর 11 দিনের রিমান্ডে। এবং সবশেষে থাকছে একই পরিবারের 4 জন সহ নিহত 5। অলৌকিকভাবে বেঁচে গেল আবরার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে লিখে জানান এক দফা এক দাবি, পে স্কেল চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল 11 জুনের দিকে তাকিয়ে সরকারি চাকরিজীবীরা। 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হল সরকারি পে স্কেলের পর্যালোচনা ও সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ। তবে বিএনপি সরকার গঠিত হওয়ার পর এখনও এ বিষয়ে কোনো পরিষ্কার ঘোষণা না আসায় সরকারি কর্মচারীদের মধ্যে একটি ধরনের অস্পষ্টতা দেখা দিয়েছে। এদিকে পে স্কেলের অর্থায়নকৃত প্রায় 40,000 কোটি টাকার অর্থ অন্য খাতে ব্যয় হওয়ার খবর প্রকাশ পেলে সরকারি কর্মচারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। একই সময় ইরানকে কেন্দ্র করে উদ্ভূত বৈশ্বিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি এখন মূলত আগামী অর্থবছরের বাজেটের দিকে নিবদ্ধ। সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, আগামী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট 11 জুন বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদে পেশ করা হবে। এটি বিএনপি সরকারের অধীনে তারেক রহমানের নেতৃত্বে প্রথম বাজেট। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রায় 9 লাখ কোটি টাকার একটি বিস্তৃত বাজেট প্রণয়ন করা হচ্ছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাজেটে দারিদ্র্য কমানো, কর্মসংস্থান সৃষ্টিকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীরা এখন আলোচনায় রয়েছেন, পে স্কেলের সুপারিশ কি এ বাজেটে অন্তর্ভুক্ত হবে তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই। অনিশ্চয়তা এবং প্রত্যাশার এ মিলিত পরিবেশে সরকারি কর্মচারীদের নজর বাজেট ঘোষণার দিকে সর্বাধিক নিবদ্ধ। সংশ্লিষ্টদের মতে, নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রশাসনের ভেতরে চাপা অসন্তোষ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতায় রূপ নেবে এমন শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। জানা গেছে, পে স্কেল সংক্রান্ত ইস্যুতে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে কর্মসূচি ও আন্দোলনের ঘোষণা আসতে পারে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একই সময়ে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত ও বৈশ্বিক চাপ মোকাবেলায় সরকার জটিল পরিস্থিতির মুখে রয়েছে। এই অবস্থায় নতুন কোনো আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে স্কেলের জন্য বরাদ্দকৃত 40,000 কোটি টাকার একটি বড় অংশ ফ্যামিলি কার্ড ও জ্বালানি তেলের ভর্তুকিতে ব্যয় হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে সরকারের উপর চরম অর্থনৈতিক চাপ রয়েছে। ফলে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত নবম পে স্কেল একবারে বাস্তবায়ন করা কতখানি সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, সরকারি চাকরিজীবীদের এ নতুন বেতন কাঠামো এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়, বরং এটি ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকার পে স্কেল ইস্যুটি রিভিউ করার ঘোষণাও দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে জানান, পে স্কেলের সুপারিশ না দেখে কিছু বলা যাবে না। মোট কত টাকা লাগবে তা দেখতে হবে, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা দেখতে হবে। বর্তমানে দেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে খারাপ। এসব দেখে সিদ্ধান্ত নিতে হবে কখন কিভাবে বাস্তবায়ন করা যায়। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, অন্তর্বর্তী সরকারের বাজেট বর্তমান সরকার অন্য খাতে ব্যয় করতেই পারে, তবে আগামী বাজেটে যেন পে স্কেলের বরাদ্দ রাখে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে সম্ভব না হলেও জুলাই থেকে যেন হয়। তিনি আরও বলেন, বড় আন্দোলন না হলেও সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ স্মারকলিপি অবস্থানের মতো কর্মসূচি থাকবে। এভাবে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তারা। বাজেটের দিকেও সবার নজর থাকবে। এদিকে ফয়সাল আলমগীর 11 দিনের রিমান্ডে। বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে এবার 11 দিনের রিমান্ড নিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি এনআইএ। বৃহস্পতিবার 26শে মার্চ দিল্লির পাটিয়ালা হাউসে এনআইএর স্পেশাল আদালতে তোলা হলে আরও জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটি 2 অভিযুক্তকে হেফাজতে চায়। তারপরেই বিচারক এ রায় দেন।
আরও জিজ্ঞাসাবাদের জন্য গত 23 মার্চ দিল্লিতে নিয়ে যায় এনআইএ। 2রা এপ্রিল তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে হাজির করার কথা ছিল। সূত্রে জানা যায়, সম্ভবত তাদের দিল্লি থেকে ভার্চুয়ালি কলকাতার আদালতে হাজির করা হতে পারে। 22 মার্চ জাতীয় এনআইএর পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালতে 2 অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো যায়। বিচারক প্রথমে এতে সম্মতি দেন। তবে 23 মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না। এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। 22 মার্চ বিধাননগর আদালতের বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে 12 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। তাদের সেদিনই দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়। সেখান থেকেই 23 মার্চ দিল্লি নিয়ে যায় এনআইএ। 2 অভিযুক্তের বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টের 16 ও 18 ধারায় মামলা হয়েছে। এ ধারাগুলো অনুযায়ী অভিযোগ সন্ত্রাসী হামলার পরিকল্পনা, সহায়তা বা প্ররোচনার চেষ্টা। এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে কমপক্ষে 5 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। তবে এ মামলা কেন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি ভারতে কোনো নাশকতা পরিকল্পনা করেছিল 2 অভিযুক্ত, যে কারণে এনআইএ কলকাতা থেকে দিল্লি নিয়ে গেছে? সাধারণত এ ধরনের ঘটনায় এর আগে ভারতের আদালত 14 ফরেনার্স অ্যাক্ট অর্থাৎ অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে থাকে, কিন্তু এ 2 অভিযুক্তের ক্ষেত্রে সে মামলা দেওয়া হয়নি। তবে গত রবিবার আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করে সে হাদি হত্যার সঙ্গে জড়িত নয়, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভিতে গুলি করার কোনো প্রমাণ নেই। তার আরও দাবি ছিল ঘটনার সময় সে বাংলাদেশে ছিল। যদিও সে স্বীকার করেছে সিসিটিভিতে তাকে দেখা গেছে, তবে গুলি করার দৃশ্য নেই। কেন সে ভারতে এসেছিল সে বিষয়ে সে কোনো স্পষ্ট জবাব দেয়নি। গত 7 মার্চ উত্তর 24 পরগনার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। পরের 8 মার্চ স্থানীয় আদালতে হাজির হলে 14 দিনের পুলিশ রিমান্ড। 22 মার্চ রিমান্ড শেষে বিধাননগর আদালতে নেওয়া হয়। পরের 23 মার্চ এনআইএর আবেদনে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আর 26 মার্চ দিল্লিতে আদালতে আনা হলে এনআইএ 11 দিনের রিমান্ড নেয়। এ মামলায় অন্য অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকেও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। তাকে 3রা এপ্রিল ফের আদালতে হাজির করা হবে। তবে সামগ্রিক পরিস্থিতি ধারণা করা হচ্ছে ওসমান হাদি হত্যা মামলায় জড়িত 3 অভিযুক্তের বিরুদ্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। ফলে আপাতত তাদের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। এবং সবশেষে থাকছে একই পরিবারের 4 জন সহ নিহত 5। অলৌকিকভাবে বেঁচে গেল আবরার। কুমিল্লার বুড়িচং উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সদস্য সহ মোট 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 26 মার্চ সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহামার্গে বুড়িচংয়ের কালাকাচুয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাইভেট কারের চালকও রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের ভগ্নিপতি মুফতি আব্দুল মোমিন পরিবারের সদস্যদের নিয়ে নোয়াখালী থেকে ঢাকার মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথমধ্যে তারা বুড়িচংয়ের কালাকাচুয়া এলাকায় অবস্থিত হোটেল মিয়ামিতে রাতের খাবার খেতে থামেন। বাংলাদেশ সংবাদ খাবার শেষে পুনরায় মহামার্গে ওঠার মুহূর্তেই ঢাকা থেকে নোয়াখালীগামী স্টারলাইট পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির এক পাশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জামাল হোসেন 52 বছর নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, 2 পুত্র আবরার ও এরশাদ এবং মেয়ে লাবিবা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছে 12 বছরের শিশু আবরার। সামান্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আবরার জানায়, মিয়ামি হোটেলে খাবার শেষ করে তারা মাত্রই সড়কে উঠেছিল। ঠিক তখনই বাসটি তাদের গাড়িকে পিষে দেয়। পরিবারের সবাইকে হারিয়ে শিশুটি এখন নিস্তব্ধ। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কারটি জব্দ করেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।